সোনার মানুষ সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। এখন দেখব সাংবাদিক হাজিদুল আলম কাজলের উপস্থাপনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান যুদ্ধ জয়ের গল্প। সোনার মানুষ সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। দর্শক, কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুরু করছি এবিসি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান যুদ্ধ জয়ের গল্প। আর এই অনুষ্ঠানে আমি সাথে আছি সাজিদুল আলম কাজল। আজকে যুদ্ধ জয়ের গল্পে যিনি অংশ নিয়েছেন তিনি আমাদের বাংলাদেশের একজন প্রিয় মুখ, একজন বিশিষ্ট অভিনেতা, নরসিংদীর কৃতি সন্তান মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান শুরুতেই তিনি বলেছেন তার সংক্ষিপ্ত পরিচিতি, কিভাবে তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসেছেন এবং কেন তিনি বঙ্গবন্ধুকে আদর্শ হিসেবে বেছে নিয়েছিলেন। আমরা সেই দিনের সেই ঐতিহাসিক গল্পগুলো শুনব বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামানের মুখে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান। অবশ্য মুক্তিযোদ্ধারা নিজেকে বীর সাধারণত বলতে চায় না, তো এইবার যাই হোক সরকার এই একটি ঘোষণার মাধ্যমে আমাদেরকে নামের আগে বীর মুক্তিযোদ্ধা শব্দটি লেখার জন্য বলেছেন। আমরা সেইভাবে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা বলি। তো আমার এই মুক্তিযুদ্ধে আসার পিছনে একটা বিরাট বড় ইতিহাস আছে। আমি কিন্তু ছাত্র জীবন থেকে, মানে স্কুল জীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে জড়িত হই। রাজনীতি বলতে আমি এটাই বলবো যে আমি প্রথম জীবনে 1962-63 সনের দিকে আমি ছাত্রলীগে যোগদান করি। এবং ছাত্রলীগে যোগদান কেন করি সেটাও একটা কারণ আছে। আমি আমার যারা বড় ভাই ছিলেন, বড় ভাই বলতে মানে স্কুল বা কলেজেতে যারা আমাদের সিনিয়র ছিলেন, তারা আমাকে বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শ এগুলি বোঝানোর পরে আমি দেখলাম যে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে একটি দল, যেই দল সাধারণ মানুষের কথা বলে, গরিব দুঃখী মানুষের কথা বলে, মেহনতি মানুষের কথা বলে। তা আমি চিন্তা করলাম রাজনীতি যদি করি, রাজনীতি করা মানে হচ্ছে মেহনতি গরিব দুঃখী মানুষের জন্য কিছু করতে পারাটা, এটাই হচ্ছে রাজনীতি। আমি সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমি প্রথম ছাত্রলীগে যোগদান করি এবং এই ছাত্রলীগের মাধ্যমেই আমি বঙ্গবন্ধুর কাছে যাওয়ার সুযোগ পাই। তিনি ব্যক্তিগত জীবনে আমাকে অত্যন্ত স্নেহ করতেন
এবং আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যে আমার মনে হয় তিনি শেখ কামালকে যতটুকু ভালোবাসতেন বা শেখ জামালকে যতটুকু ভালোবাসতেন তার চেয়ে কোনো অংশে তিনি আমাকে কম ভালোবাসেননি। আমি অনেক উদাহরণ আমি আপনাদেরকে হয়তো বলতে পারবো, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়তো খুব একটা বলতে পারবো না। তবু দুই একটা কাহিনী আমি আপনাদেরকে বলবো যে আমি কেন বঙ্গবন্ধুর ভক্ত হলাম এবং তাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় আদর্শ মেনেই আমি রাজনীতি করি। একবারের একটা ছোট্ট কাহিনী বলি। তখন আমি কলেজের ছাত্র, আইয়ুব খানের পতন হয়েছে মাত্র। আমি কিন্তু 64-66 আন্দোলনেও আমি একদম সক্রিয়ভাবে মাঠে ছিলাম এবং নেতৃত্ব দিয়েছি। আমি যখন কলেজে পড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। পরবর্তীতে আমি নারায়ণগঞ্জ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম এবং সেই সভাপতি থাকাকালীনই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং সেই 69 থেকে 72 পর্যন্ত আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি। তখন আমি একটা খুব মারাত্মক একটা কেস আমার বিরুদ্ধে হয়, আমার একা না, আমাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেটা ছিল মার্শাল ল রেগুলেশন, পাকিস্তান মার্শাল ল রেগুলেশনের 12 নম্বর ধারা। সেই মার্শাল ল MRL বলতো, মার্শাল ল রেগুলেশন রুলের 12 নম্বর ধারা, এবং ধারাটি ছিল সবচেয়ে মারাত্মক একটি বিষয় এই কারণে যে তখন এই ধারায় যাদের বিচার হতো তাদের সর্বনিম্ন শাস্তি ছিল 14 বছর, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই কেসে আমরা পড়ে গেলাম। তখন আমাদের তো একটাই ছিল যে কোনো কিছু হলেই আমরা দৌড়ে বঙ্গবন্ধুর কাছে চলে আসতাম, তিনি আমাদের সমস্ত ব্যবস্থা করে দিতেন। আমরা এসে যখন বললাম 32 নম্বরে বঙ্গবন্ধুর কাছে যে মুজিব ভাই, আমরা মুজিব ভাই বলতাম, আমাদের বিরুদ্ধে তো কেস হয়ে গেছে, এখন ওয়ারেন্ট, আমরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছি এবং আমরা ওয়ারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পালিয়ে আপনার কাছে এসেছি। ওনার মুখটা একদম কালো হয়ে গেল। তিনি বললেন যে এরকম মারাত্মক কেসে কীভাবে পড়লি? আমি বললাম আমরা তো জানি না, আমরা আমাদের আন্দোলন করতেছি, এখন ওরা আমাদেরকে ধরে কেসে ঢুকিয়ে দিবে এটা তো আমরা জানিনি। উনি একদম খুব চিন্তিত মুখে, উনি তখন ঢাকা জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তাকে টেলিফোন করলেন, সাধারণ সম্পাদককে টেলিফোন করলেন, নারায়ণগঞ্জে টেলিফোন করে আমাদের যে শামসুজ্জোয়া মানে আজকে যে আমাদের যে ওসমানী শামীম ওসমান তার বাবা, তিনি কিন্তু একদম জাদরেল পলিটিশিয়ান ছিলেন এবং খুব দুঃসাহসিক পলিটিশিয়ান ছিলেন। তাদের বাড়িতেই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংগুলি হতো এবং এক কথা বলা যায় যে আওয়ামী লীগের জন্মও কিন্তু নারায়ণগঞ্জের এই ওসমান পরিবারের মধ্যেই তৈরি হয়। তখন আমাদেরকে বলল যে সকালবেলা টেলিফোন করে, তখন তো আর মোবাইল ফোন ছিল না, ওই ল্যান্ডফোনে ফোন করে করে কথা বলতে হইতো। তিনি বললেন যে ওরা সকালবেলা গিয়ে কোর্টে সারেন্ডার করবে, তাদের কিভাবে বেলের ব্যবস্থা করবি সেটা তোদের দায়িত্ব, যেইভাবেই হোক তাদেরকে বেল করাইতেই হবে। এবং সত্যি সত্যি আমরা সকালবেলা গিয়ে যখন নারায়ণগঞ্জ কোর্টে সারেন্ডার করলাম তখনই শুরু হয়ে গেল এবং এত উকিল আমাদের পক্ষে দাঁড়ালেন যে আমরাও অবাক হয়ে গেছি। এবং এমন তর্ক বিতর্ক তখন চলছে কোর্টের ভিতরে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমরা ঠায় দাঁড়িয়ে আছি এবং তর্ক বিতর্ক করে শেষ পর্যন্ত মানে আমরাই জয়লাভ করলাম বলতে আমাদের যারা উকিল ছিলেন তারাই জয়লাভ করলেন এবং আমাদের বেল হয়ে গেল। তো বেল হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমাদের জোয়া ভাইয়ের একটা ইয়ে ছিল যে আমাদেরকে যে কোনো কেসের থেকে পড়লে উনি দুপুরে খাওয়ায় টাওয়ায় তারপরে আমাদেরকে যেতে দিতেন যেদিকে আমরা যাই। তো সেদিনও তাই হলো, আমরা খাওয়া দাওয়া, উনি একটা হোটেলে নিয়ে আমাদেরকে খাওয়ালেন, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাসে করে ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর সাথে দেখা করা।
তো বঙ্গবন্ধুর সাথে আমরা এসে দেখা করলাম। দেখা করার পরে তিনি আমার মুখটা একটা শিশুর মুখের মতো আদর করলেন আমাকে, করে বলল, দুপুরে খাসনি কিছু? আমি বললাম, হ্যাঁ খেয়েছি জবাই, আমাদেরকে খাওয়া দাওয়া করেই ঢাকায় পাঠিয়েছেন। তিনি বললেন, আমার কাছে কেন মিথ্যা বলছিস? খাস নাই, বল যে খাস নাই। আমি বললাম, না খেয়ে এসছি। তিনি বিশ্বাসই করলেন না। তিনি ঘরের ভিতরে নিয়ে গেলেন, ডাইনিং টেবিলে আমাদেরকে বসালেন। আমরা মাত্র দুইজন, তখন দুইজনকে বসালেন। বসায় তিনি বাবুর্চিকে খবর দিলেন যে খাবার লাগাও টেবিলে। খাবার লাগানো হলো। তিনি নিজে আমাকে ভাত প্লেটে তুলে দিলেন খাওয়ার জন্য, ভাত তরকারি। আমরা খেলাম। খাবার পরে ওনার বাসায় লিচু ছিল। এই লিচুগুলি কীভাবে বাসায় এসছে সেটাও দেখলাম। আজকের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি লিচুগুলি কিনে আমাদের সামনে দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন। সেই লিচু বঙ্গবন্ধু নিজে হাতে ছিলে, একটা আছে যে কয়েকটা লিচু এনে প্লেটে দিল তা না, উনি লিচুগুলি নিজে হাতে ছিলে আমাদেরকে দিলেন খাবার জন্য। আমরা ওনার মানে হাতে ছিলা লিচুগুলো খেলাম। এই যে একটা স্নেহ, মানে এটা কোনো নেতার কাছ থেকে কোনো দিন আর আমরা পাবো না, আশাও করি না। বঙ্গবন্ধু আমাদেরকে এইরকমভাবে আদর করতেন, এবং ব্যক্তিগতভাবে তিনি আমাকে এত বেশি স্নেহ করতেন যে সবসময় তিনি আমাকে, যখনই দেখা হতো, তিনি আমাকে মানে ওনার হাত দিয়ে আমাকে ওনার বুকের কাছে টেনে নিতেন, এবং অনেক সময় হাঁটতো, আমাকে গলা জড়িয়ে ধরে আমাকে সাথে নিয়ে হাঁটতেন। এবং সত্যি কথা বলতে কি, আমার বসার জায়গাটাও ছিল বঙ্গবন্ধুর চেয়ারের কোনো একটা হাতলে। যেই চেয়ারে বসতেন সাধারণত সেই চেয়ারের হাতলটাতে তিনি আমাকে নিয়ে বসতেন। এই স্নেহ কেউ পাবে না, এই স্নেহ কেউ পাবে না। আর সবচেয়ে বড় কথা কি, আমি দেশ স্বাধীনের পরে তিনি কিন্তু আমাকে নিয়ে অনেক অহংকার করতেন। এই কারণে করতেন যে আমাকে দিয়ে কোনো বেআইনি কোনো কাজ আমি কখনই করিনি। উনি অহংকার করতে বলতেন যে খালেকের মতো সৎ যদি কিছু ছিল আমার দেশে থাকে, আমি দেশটা সোনার বাংলা হতে একটু দেরি হবে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেইখানে স্বাধীনতার পরে ছাত্রলীগ যখন দুটা ভাগ হয়ে যায়, একটা ভাগের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পাই। আমার সভাপতি ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী, প্রয়াত মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমরা দুইজনের প্রথম কমিটি গঠন করি, এবং আমি এই মুজিববাদ, আমরা তো আজকে যেটা আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আমরা মুজিববাদ বলতাম, এখনও বলি, এই মুজিববাদ আমি রুমে রুমে গিয়ে ছাত্রদেরকে বুঝিয়েছি, এবং এই সমস্ত খবর বঙ্গবন্ধুর কাছে আসতো। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের ছাত্র সংসদের ইলেকশন করেছি, আমাকে নমিনেশন দিয়েছেন বঙ্গবন্ধু। তিনি একটা কথা বলেছিলেন, তখন ছাত্র নেতা তো ছিলেন, ধরতে গেলে ছাত্রদের অভিভাবক ছিলেন তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, মণি ভাই। তাদেরকে বলতেন, যদি পাশ করাতে হয় তাহলে খালেককে নমিনেশন দিয়ে পাঠা, এবং আমাকেই তারা নমিনেশন দিয়ে পাঠালেন। আর দ্বিতীয় যা স্নেহ পেয়েছি তিনি হচ্ছেন শেখ ফজলুল হক মনি। যুবলীগ গঠনের সময় তিনি আমাকে তার কমিটির সদস্য করে নিয়েছেন। পরবর্তীতে আমি নরসিংদী জেলা যুবলীগের সভাপতি হয়েছি, প্রতিষ্ঠাতা সভাপতি আমি। মণি ভাইয়ের কাছেও আমি একই মূল্যায়ন পেয়েছি, তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করতেন।
আমার সাথে বঙ্গবন্ধুর শেষ দেখা হয় 12ই আগস্ট গণভবনে। তখন বাকশাল তৈরি করা হচ্ছে, যদিও বাকশাল চালু হয়নি, কিন্তু বাকশাল হয়ে গেছিল তখন। এবং আমাদের গভর্নরের সঙ্গে আমরা ঢাকায় এসে ওনার সাথে গণভবনে দেখা করি। তিনি ওইখানে একটা কাহিনী আছে, মানে আমার মনে হয় অন্য আরেকদিন এই সম্বন্ধে বলা যাবে। তিনি হানিফ ভাইকে ডেকে বললেন যে, হানিফ, নরসিংদীর কমিটি যখন করি তখন যেন কোনো অবস্থাতেই খালেক বাদ না পড়ে, আমারে কিন্তু তুই মনে করাই দিবি। হানিফ ভাই নাই। তো 12 তারিখে ওনার সাথে আমার শেষ দেখা। হঠাৎ করে 14 তারিখ রাতের বেলা, 15 তারিখে আমাকে শেখ ফজলুল মনি ভাই খবর দিলেন। তখন রাত্রি বাজে প্রায় 10টার উপরে, 10টা। তখন ঢাকা শহর কিন্তু 10টা-11টার মধ্যে একদম নিস্তব্ধ হয়ে যেত। এখনকার মতো সারা রাত্রি হইচই হতো না, খুব নীরব নিস্তব্ধ হয়ে যেত। তো আমি ওনার সাথে দেখা করার জন্য যাই বাসায় গিয়ে আমি অপেক্ষা করি, বাসায় ছিলেন না, একটু পরে এলেন। তো আমাকে বললো, খালেক সরি, আমি তো তোকে খবর দিয়েছিলাম এই কারণে, আরও আগে আমার আসা উচিত ছিল। যাই হোক, মামা তোকে নিয়ে যেতে বলেছেন সকালবেলা। তা আমি তো অবাক, হঠাৎ করে বঙ্গবন্ধু আমাকে কেন খবর দেবেন? বলে জানার দরকার আছে, তোকে নিয়ে যেতে বলছে আমাকে, তুই সকাল সকাল চলে আসিস। তা আমি সেটা করে আমি মনিভাইরে জিজ্ঞেস করি, মনি ভাই, আমি তো তাহলে কটার দিকে আসলে ভালো হয়? কি 5টা-6টার দিকে চলে আসবো? বলা না, পাগল, 7টার পরে আসিস, কারণ মামা তো আবার ইউনিভার্সিটিতে যাবে। তখন ইউনিভার্সিটিতে যে অনুষ্ঠানটায় ওনার যোগ দেওয়ার কথা ছিল, সবাই জানেন আপনারা, সেই যোগদান তার আর জীবনে হয়নি। তো সেই ইয়েতে আমি সকালবেলা রেডিও ছিলাম যাওয়ার জন্য, কিন্তু তখন সব শেষ, তখন আর কিছু করার ছিল না আর কি, তখন সবই শেষ। তো যাই হোক, আমি আজকে আসলে মুক্তিযুদ্ধের গল্পে বলার জন্যই শুরু করেছিলাম, কিন্তু আমার রাজনৈতিক জীবনের একটা বিরাট অংশ আমি আজকে তুলে ধরলাম, বাধ্য হলাম। কারণ বঙ্গবন্ধু ছাড়া তো আর মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশ মানেই হচ্ছে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ। এই দেশটা তৈরি করার জন্যই আমরা জীবনকে বাজিয়ে রেখেছি। আমরা আর কারো কোনো কিছু জানি না, আমরা জানি বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই হচ্ছে আমাদের আদর্শ। আমরা সেটা বুকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযুদ্ধে যাওয়ার পরে মনি ভাই আমার উপর একটা সাথে সাথেই একটা দায়িত্ব দিলেন এই কারণে যে আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটি হচ্ছে নরসিংদী জেলার, বর্তমানে নরসিংদী জেলার শিবপুর থানা। ওইখানে বামপন্থীদের একটা বিরাট শক্তি ছিল। তো মনিভাই খবর পেলেন যে বামপন্থীরা মুক্তিযুদ্ধে আসে থেকেই, কিন্তু মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে, অস্ত্র নিয়ে তারা ফিরে যায়, কিন্তু আর অস্ত্রগুলি দিয়ে অন্য কাজে তারা ব্যবহার করে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সশস্ত্র বিপ্লব করবে স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে তারা সশস্ত্র বিপ্লব করে চীনের মতো তারা একটা কিছু ঘটাবে বাংলাদেশে। এই জন্যই তারা অস্ত্র নেয়, নিয়ে ওখানে জমা দেয় আর জমা করে রাখে। মনে হয় বললো যে তুই এই এলাকায় রিক্রুটমেন্টটা আমি তোর হাতে দিলাম, একদম খুব দেখে শুনে মুক্তিযুদ্ধের লোক পাঠাবি, ওরা যেন শুধুমাত্র আমাদের আদর্শের লোক হয়, অন্য কোনো আদর্শের লোককে যেন কোনো অবস্থায় ভুলে, কারণ আমরা তো এখানে বসে বসে কাউরে চিনব না। আমি সেই দায়িত্বটা পালন করেছি যথাযথভাবে। মনিভাই স্বাধীনতার পরে আমার উপরে ভীষণ খুশি হয়েছিলেন যে আমি একদম অ্যাকুরেট লোকজন। এই জন্য আমাকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে ওইসব দলের থেকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি এই কথাটি গত কয়েকদিন আগে জর্দানের যে বাংলাদেশ এমবেসি
তারা আলোচনার আয়োজন করেছিল 7ই মার্চের ভাষণের উপরে। সেইখানে আমার পরিচিত তারা এই কথাটা বলেছেন যে অ্যাম্বাসেডর নিজেই বলেছেন যে আমি কি কঠিন দায়িত্বটা সেই মুহূর্তে পালন করেছি। আর যুদ্ধ তো ধরেন মুক্তিযুদ্ধ যেহেতু হচ্ছে, একজন যোদ্ধা হিসেবে তো আমাকে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যেতেই হয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমাকে একই সঙ্গে দুটো দায়িত্ব, আমি রাজনৈতিক দায়িত্বটা একই সঙ্গে পালন করেছি। রাজনৈতিক দায়িত্বটা পালন করেছে এই সেন্সে যে আমাদের ওইখানে 2 জন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন এখনও বেঁচে আছেন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মাস্টার। ওনার মাথাটা পাকিস্তান সরকার 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই আমলে 1000 টাকা কিন্তু বহু টাকা। এবং একই সঙ্গে আমাদের গয়েস আলী মাস্টার নামে আরেকজন ছিলেন, তার মাথাও 1000 টাকা, পাকিস্তানি টাকায় 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু ওনারা সব সময় যে কোনো অপারেশনে যাওয়ার আগে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতেন। আগের দিন এসে আমার সাথে পরামর্শ করতেন, অনেক কিছু করতেন, কী করলে আমরা যুদ্ধে জয়লাভ করবো এবং কীভাবে আমরা আগাবো এবং সমস্ত কিছু। কারণ আমার একটা বড় সৌভাগ্য হয়েছিল যে আমি একটা স্পেশাল ট্রেনিং পেয়েছিলাম মুক্তিযুদ্ধকালীন, যা অনেকেই পায়নি। স্পেশাল ইয়ার কারণে এবং আমার নিজের মেধা দিয়ে আমি কিন্তু যুদ্ধ পরিচালনা করেছি। এই জন্য মনিবের স্বাধীনতার পরেও আমাকে অনেক আমার প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাকে জানিয়েছেন যে তুই এত সুন্দরভাবে যুদ্ধ, মানে আমরা কোনো হাইকমান্ডকে নাই তোর এলাকায়, কিন্তু তারপরেও তুই যেভাবে এলাকাটা ধরে রেখেছিস, কাজ করেছিস, আমরা খুব খুশি হয়েছি। কারণ আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার সততা। এটা আমি অহংকার করে বলতে পারি যে আমি জীবনে একটা পয়সাও অসৎভাবে উপার্জন করিনি এবং করব না ইনশাল্লাহ। এখন আমার বয়স 71 বছরের উপরে আমার বয়স, জানি না আর কয়দিন বাঁচব, কিন্তু আমি আমার জীবন সততার মধ্যেই কাটিয়েছি এবং আগামী যে কটা দিন বেঁচে থাকি আমি সততার মধ্যেই কেটে যাব। এবং আমারও কিছু দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্য এই কারণে যে আমি যতটুকু মূল্যায়ন আশা করেছিলাম রাষ্ট্রের কাছে, রাষ্ট্র কিন্তু সেই ততটুকু মূল্যায়ন আমাকে করেনি। আমি অনেক দায়িত্ব পালন করেছি যুদ্ধকালীন, যুদ্ধের পরবর্তী সময়ে 75 পর্যন্ত। কিন্তু তার পরবর্তী এবং একটা কথা সবচেয়ে বড় যেটা আমি গর্ব করে বলতে পারি, আমি জীবনের 1 মিনিটের জন্য আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমাকে ক্যান্টনমেন্টে ধরে নেওয়া হয়েছিল। আমাকে বিএনপির আমলে বিএনপি প্রধান যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা প্রধান, এবং বিএনপির যে সাধারণ সম্পাদক যিনি ছিলেন মান্নান ভূঁইয়া সাহেব, পরবর্তী মন্ত্রী হয়েছিলেন, তারা বহুত চেষ্টা করেছে, আমাকে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত ঘটাতে পারেনি। আমি বলেছি জীবন যায় যাবে, কিন্তু আমার নেতা বঙ্গবন্ধু, আমি তাকে জীবনের সেই শৈশব কৈশোর থেকে আমি যাকে নেতা মেনে এসেছি, আমি আজীবন তার আদর্শে বিশ্বাসী থাকব। আমি আমার নীতির থেকে কোনো দিন বিচ্যুত হব না। এই হচ্ছে আমার সবচেয়ে বড় অহংকার, যে আমি আমার কারো কাছে কেউ আমাকে বলতে পারবে না, বাংলাদেশে এমন কোনো লোক নাই যে বলতে পারে যে আমি 1 মিনিটের জন্য আমার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। অনেক কিছু হয়েছে, আওয়ামী লীগও ভাঙচুর হয়েছে, কিন্তু আমি যেই মূল আওয়ামী লীগ তাকেই সাপোর্ট করেছি, তার জন্য কাজ করছি। এখনও আমি যে মাঠে কাজ করি, যে কাজটা করি বঙ্গবন্ধুর জন্যই করি। এবং সবচেয়ে এটা অনেকে শুনলে হাসবেন হয়তো, আমার পকেটে যে নোট থাকে, এই নোটে বঙ্গবন্ধুর ছবি কোনো দিন উল্টা করে আমার পকেটে থাকে না। আমি কোনো দিন তাকে উল্টো করে রাখিনি। আমার সেই 1 টাকার নোটই হোক, 1000 টাকার নোটই হোক, যে কোনো মাপের নোট হোক, আমি নোটটাকে বঙ্গবন্ধুর মাথাটা উপরের দিকে রেখে এটা কেউ দেখে না, আমি মনের থেকে করি, এটা আমার হৃদয়ের। কারণ তিনি আমার আদর্শ, জাতির জন্মপিতা তিনি, এবং সারা জীবন তাকে আদর্শ জেনে, তাকে নেতা মেনে আমি যা কিছু করার করেছি। আমি ট্রেড অর্গানাইজেশনে এসেও বড় নেতা হয়েছি, সাধারণ সম্পাদক,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার ট্রেডের মধ্যেও আমি বঙ্গবন্ধুকে সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে আমি আমার কার্যক্রম করেছি। আমার এইখানে আমি এই জন্য আমাকে অনেক অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে, যে ট্রেড অর্গানাইজেশনে কেন রাজনীতি? আমি তো রাজনীতি তো না, জাতির জনক, এইখানে তার ঊর্ধ্বে আর কেউ নাই। এই আদর্শ নিয়ে আমি চিরকাল চলেছি। আপনারা ধৈর্য ধরে আমার এই প্রলাপ শুনেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এবিসি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান যুদ্ধ জয়ের গল্প। দর্শক, নরসিংদীর কৃতি সন্তান বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান এ পর্যায়ে তিনি বলবেন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। যুদ্ধ জয়ের বাংলাদেশে এবিসি টেলিভিশনের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা এবং সক্রিয় মুক্তিযোদ্ধা, কিন্তু আমার দুর্ভাগ্য যে প্রথম যখন মুক্তিযুদ্ধের দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে ঘোষণা করা হয়েছিল, তৎকালীন সরকাররা যেটা করেছিল, আমি তখন নিজেকে দুস্থ মনে করিনি, কারণ আমি তখন বয়স কম ছিল, কাজকর্ম করি খেতে পারতাম। এই জন্য আমি সবসময় ভেবেছি যে আমি কেন ভাতা নেব, আমার ভাতাটা একজন সত্যিকারের দুস্থ একজন মুক্তিযোদ্ধা পেলে তার লাভ হবে, আমি সেটা নিইনি। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দুস্থ মুক্তিযোদ্ধা কথাটা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা ঘোষণা করা হলো, তখন আমি ভাতার জন্য আবেদন করি। শুধু আমি আবেদন করি বললে ভুল হবে, আমার যে জেলা কমান্ডার তিনি এই আবেদনটা আমার পক্ষে করেন এবং সেটা আমার এলাকার যিনি জেলা প্রশাসক তার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং একটা তাগিদাপত্র আমাদের জেলা প্রশাসক মহোদয় করেছেন মন্ত্রণালয়ের কাছে। কিন্তু দুর্ভাগ্য আমার, অদ্যাবধি আমি একটি টাকাও এই মন্ত্রণালয়ের কাছ থেকে পাইনি। এখন কেউ অন্য কথা বলেন, কিন্তু আমি আমার চরিত্র বিক্রি করে আমি কোনো কিছুই নেব না, এই হচ্ছে আমার আদর্শ। কারণ বঙ্গবন্ধু আমাকে সৎ হিসাবে জানতেন এবং আমাকে স্নেহ করতেন একজন সৎ ছাত্রনেতা হিসেবে। তা আমি আমার সেই সৌভাগ্যটা আমি হারাতে চাই না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই অনুষ্ঠানটা দেখেন, আমার জন্য যদি তিনি একটা নির্দেশনা দেন, তাহলে হয়তো আমার ভাগ্যটা খুলে যেতে পারে। আজকে আসলে সত্যিকার ভাবি আমার বয়সের কারণে আমি আগের মতো পরিশ্রমও করতে পারি না, আগের মতো আয় রোজগারও আমার নেই। এখন সত্যিকারভাবেই আমার একটি সম্মানী ভাতার প্রয়োজন আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী এই দিকে দৃষ্টি দেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কারণ আমি বঙ্গবন্ধুর অনেক স্নেহ পেয়েছি শুধু আমার সততার জন্য। আমি এই জিনিসটা নষ্ট করতে চাই না। আমার জীবনের অহংকার বঙ্গবন্ধুর মূল্যায়ন। আমি বলবো তিনি আমাকে সৎ হিসাবে মূল্যায়ন করে গেছেন, এটা আমার জন্য একটা অনেক বড় অহংকার। কারণ জাতির পিতার এত বড় রেমুনেশন পাওয়া, এটা সবার ভাগ্যে জোটে না, আমার ভাগ্যে জুটেছে। দর্শক, আমরা যুদ্ধজয়ের গল্প অনুষ্ঠানে যার পরিচিতি, যার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি, তিনি নরসিংদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান। বঙ্গবন্ধু তাকে তার ছেলের মতন তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই স্নেহ ভালোবাসা নিয়েই তিনি তার আদর্শ নিয়ে বড় হয়েছেন। তিনি এ পর্যায়ে বলবেন নেত্রীর সাথে তার স্মরণীয় ঘটনা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। এবিসি টেলিভিশনের মাধ্যমে যুদ্ধজয়ের গল্পে আমি আমার জীবনের
আরও একটি স্মরণীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই যে ছবিটি দেখছেন, আমি আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে বসেই কথা বলছিলাম, এবং এই ছবিটি যখন তোলা হয় তখন তিনি বিরোধী দলীয় নেত্রী। একটি অনুষ্ঠানে আমরা তাকে আমন্ত্রণ জানালে তিনি আসেন প্রধান অতিথি হিসেবে, এবং সেইখানেই আমি তাকে বলি যে মাননীয় নেত্রী, আমার একটি দুঃখজনক ব্যাপার আছে, যদি আপনি শোনেন। এবং জননেত্রী তিনি আমাকে বললেন যে আপনি নির্দ্বিধায় বলেন, আমি যদি কোনো সাহায্য আপনাকে করতে পারি। তিনি তখন বিরোধী দলীয় নেত্রী। আমি তাকে বললাম, মাননীয় নেত্রী, আমি আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটে আপনি ছাড়া অন্য কারো স্বাক্ষর থাকবে আমি মেনে নিতে পারিনি। এই জন্য আপনি আজকে বিরোধী দলীয় নেত্রী, আপনার স্বাক্ষর করার ক্ষমতা নেই। আপনি স্বাক্ষর করবেন না, স্বাক্ষর করবেন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি। তখন কে প্রধানমন্ত্রী ছিল সেটা তো আপনারা সবাই জানেন। আমি বলেছি, যিনি মুক্তিযোদ্ধাই নন, মুক্তিযুদ্ধে পরিবারেই যার কোনো অবস্থান নেই, তার স্বাক্ষর করা সার্টিফিকেট আমি নেব না। এই জন্য আমি সার্টিফিকেটও নেইনি। আপনি যদি কোনো দিন ফিরে আসেন ক্ষমতায়, সেই দিন আপনার স্বাক্ষরিত সার্টিফিকেটে আমি আমার হৃদয়ে ধারণ করব। তিনি মৃদু হাসলেন আমার দিকে তাকিয়ে। আমি তাকে আরও বললাম যে আমি ভাতার ব্যাপারেও যদি আপনি কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন আমাকে করবেন, আমি আপনার কাছেই চাইব। আমি আর কারো কাছে হাত পাতব না। আমি যদি কিছু চাইতেই হয়, হাত পাততেই হয়, আপনার কাছেই চাইব। আমি আর কারোর কাছে নিজেকে ছোট করব না, কারণ আপনি আমার নেত্রী। আপনার কাছে চাওয়াটা আমার জন্য কোনো লজ্জার নয়, এটা আমার জন্য পরম পাওয়া। তিনি আমাকে কথা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে আসলে তো তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নেই। এই কারণে যে প্রটোকলের ব্যাপারটা একটা আছে, আমি তাকে বলেছিলাম আমি যা চাইবো আপনার কাছেই চাইবো, আর কারো কাছে নয়। তিনি বলেছিলেন আমি আপনাকে দেব, কিন্তু তিনি ক্ষমতায় এসছেন। এখন হাইব্রিডদের জন্য আমরা সত্যিকারভাবে তার কাছে যেতে পারি না, আমাদের কোনো অভাব অভিযোগ আমরা বলতে পারি না। কিন্তু সারাটা জীবন আমি এই দলের জন্যই কাজ করে গেছি, দলের আদর্শের জন্যই কাজ করে গেছি, বঙ্গবন্ধুর আদর্শের জন্য কাজ করেছি, এখন আপনার জন্য করছি। আমার সৌভাগ্য আমি বলবো যে আজকে আপনার কাছে যাবার সুযোগ না হলেও এই এবিসি বাংলা টেলিভিশনের মাধ্যমে আমি আমার কথাটি আপনার কাছে তুলে ধরলাম। এবিসি বাংলার কাছে আমি কৃতজ্ঞ থাকব যদি আমার বক্তব্যটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে তারা তুলে ধরার চেষ্টা করেন, এবং যদি তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, হয়তো আমার জন্য অনেক কিছুই পাওয়া হয়ে যাবে। আমি এবিসি বাংলাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই বক্তব্যটি রেকর্ড করার জন্য। দর্শক, আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমরা বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামানের মুখে তার যুদ্ধজয়ের গল্প শুনলাম, বঙ্গবন্ধুর ভালোবাসার কথা শুনেছি। এ পর্যায়ে বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এম খালিকুজ্জামান তিনি বলবেন এবার যুদ্ধজয়ের গল্প অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান মতামত। ধন্যবাদ আপনাকে আমাকে এবিসি বাংলায় কথা বলার সুযোগ করার জন্য, এবং আরও কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অনেকেই অনেক অনুষ্ঠান করেন বিভিন্ন চ্যানেলে, কিন্তু আমাদের মতো এরকম মন খুলে কথা বলার সুযোগ এবিসি বাংলা ছাড়া আর কেউ আমাদেরকে দেয়নি। এবং আমাদের যে ভিতরে যে অভিযোগ সেটাও আমরা এই অনুষ্ঠানেই তুলে ধরতে পেরেছি। আশা করি আমাদের সবারই এই অনুষ্ঠানটা দেখা উচিত, এবং এবিসি বাংলার কাছে বলবো প্রত্যেকটি মুক্তিযোদ্ধার কথা আপনারা তুলে ধরুন, বাংলার মানুষ জানুক আমরা কিন্তু 21টি বছর
বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 21টা বছর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে, সেই অপপ্রচারগুলির থেকে আমরা মুক্ত হতে পারি। মুক্তিযুদ্ধের সম্বন্ধে কি বলা হয়নি, আমাদেরকে যত ছোট করা যায়, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবনের বিনিময়ে একটা দেশ স্বাধীন করে দিয়ে গেল, স্বাধীন করলাম আমরা, আমাদেরকে এত অবমূল্যায়ন করা হয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে, এটা অকল্পনীয়। তা আজকে এবিসি বাংলাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতাও জানাই একই সঙ্গে, যে তারাই আমাদের সম্বন্ধে দুটি কথা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। এবং আপনারা আমাদের জীবনের অনেক গল্প এত দীর্ঘ সময় ধরে কোনো চ্যানেল সময় দেবে না আমাদের কথা বলার জন্য, কিন্তু এবিসি চ্যানেল দিয়েছে, এই জন্য বারবার কৃতজ্ঞতা জানাই এবিসি চ্যানেলের কাছে। আজকে বঙ্গবন্ধুর সাথে আমার জীবনের যে কাহিনী তা তুলে ধরার সুযোগ হয়েছে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কি বলেছি সেই কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং এই জন্য আমি এবিসি বাংলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই কথা বলার সুযোগটি দেওয়ার জন্য, এবং জনগণের কাছে আমাদেরকে কথা বলার বা কথা যে বলতে পারছি সেই কথাগুলি তাদেরকে জনগণের কাছে তুলে ধরার যে প্রচেষ্টা তারা করছেন, এই জন্য তাদের কাছে আমি বারবারই কৃতজ্ঞতা জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। একই সঙ্গে একটা কথা বলি, মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা স্লোগান দিয়ে, অন্য কোনো স্লোগান দিয়ে নয়। আমাদের একটাই স্লোগান ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই ছিল আমাদের স্লোগান, এবং সেই স্লোগানটাই অমর হয়ে থাকবে মুক্তিযুদ্ধের জন্য। এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে আজকে যে সরকার এসছেন, এই সরকার বর্তমানে যিনি ক্ষমতায় আছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার মতো এত পরিশ্রম, এত কষ্ট আমি অন্তত আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলবো কোনো রাষ্ট্রনায়ক করেনি, পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক করেনি। আজকে শুধু তাই নয়, আজকে আমরা দেখি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন, যে তাকে মডেল হিসাবে ধরেন, যে তাকে অনুসরণ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এত বড় নেত্রী তিনি আমাদের, এটা আমাদের অহংকার। যারা ওনার বিরুদ্ধে বলেন তারা বলবো তারা মূর্খ, তারা জানে না কিছু, না জেনে জননেত্রীর বিরুদ্ধে মানে আজে বাজে কথাবার্তা বলেন। জননেত্রীকে আমি মনি একটা কথাই বলবো, যে আমাদের বেঁচে থাকার জন্য জননেত্রীকে দীর্ঘজীবী করুক মহান আল্লাহ পাক, এই দোয়া আল্লাহ পাকের কাছে করি, তিনি যেন দীর্ঘায়ু হন এবং সুস্থভাবে আমাদের জন্য কাজ করে যেতে পারেন। আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবিসি টেলিভিশনকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এবিসি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান যুদ্ধজয়ের গল্প। আমরা এই অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের জীবদ্দশায় আমরা প্রচার করছি। আপনারা জানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধারা, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলেই আমরা আজ এই দেশ স্বাধীন পেয়েছি। আমরা এই স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তো দর্শক, যুদ্ধজয়ের গল্পে আমরা এম খালিকুজ্জামানের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠানে আরও একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে হাজির হব। আরেকটি কথা, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চাইলে আপনার মোবাইল অপশানে ইউটিউবে গিয়ে ইংরেজির ছোট হাতের অক্ষরে এবিসি বাংলা টিভি যুদ্ধজয়ের গল্প অনুষ্ঠান লিখলেই আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনারা যে যেখানেই থাকুন না কেন, এবিসি বাংলা টেলিভিশন দেখতে ভুলবেন না। আরেকটি কথা, সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ, এবিসি বাংলা টেলিভিশনের 2.5 কোটি পরিবারের একটি চ্যানেল এবিসি বাংলা টিভি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
সোনার মানুষ সোনার দেশ বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। সাদা স্নিগ্ধ বেদে ফুলে মিষ্টি সুবাস ভরা ক্যামেলিয়া সাদা সাবান ক্যামেলিয়া আহা বেলি ফুলে কোমল পরশ হৃদয় পাগল করা ক্যামেলিয়া সাদা সাবান ক্যামেলিয়া আহা পরিবারের সবার সৌন্দর্য সাবান ক্যামেলিয়া